আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11.1 অনুশীলনী এর 1, 2, 3, 4, 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, 1 নম্বর বলছে যে দুইটি বর্গক্ষেত্রের অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে 1 নম্বর সমাধান। ধরে নেব যে মনে করি প্রথম বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলো a মিটার দেওয়া আছে, তাহলে a মিটার। সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হল বাহু স্কয়ার অথবা বাহু গুণ বাহু। তাহলে বাহুকে স্কয়ার করলে a স্কয়ার বর্গ মিটার। আবার দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমান b মিটার। সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার মানে b স্কয়ার বর্গ মিটার। এখন বলছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু a স্কয়ার অনুপাত b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 2 নম্বর বলছে একটি বৃত্তক্ষেত্রের, এই 2 নম্বর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে। বলছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমা অনুপাত নির্ণয় করো। তাহলে 2 নম্বর সমাধান। দেখো, এখানে বলছে যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ধরে নেব যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক ধরে নিলাম, কারণ এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে r একক। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হলো পাই r স্কয়ার বর্গ একক। এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান a একক। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার মানে a স্কয়ার বর্গ একক। এখন বলছে যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার ইকুয়াল টু বর্গক্ষেত্রফল a স্কয়ার।
দিস ইমপ্লাইজ যদি সমাধান নিয়ম অনুযায়ী আমরা এই স্কোয়ারের পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ আর স্কোয়ার নিচে এই স্কোয়ার নিয়ে আসা যাবে ইজ ইকুয়াল টু লেখা যায় 1/পাই, অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশ নিয়ে আসলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। যেহেতু এখানে আর স্কোয়ার এই পাশে গুণ আছে, আবার পাই এখানে পায়ের সাথে আর স্কোয়ার গুণ আছে, তাহলে পাই এই পাশে ভাগ হয়ে গেল, আবার এখানে এ স্কোয়ার আছে গুণ আকার আছে, তাহলে এ স্কোয়ার এখানে হচ্ছে ভাগ হয়ে গেল। দিস ইমপ্লাইজ, এখন যদি বর্গমূল করি তাহলে আর ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 1/√পাই, একটা সমীকরণ দিয়ে রাখবো। এখন বলছি এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধি আর পরিসীমা কিন্তু একই, পরিধি ইকুয়াল টু পরিসীমা সমান 2πr। বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা হলো 2πr। বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলো 4a। আচ্ছা, এখন পরিসীমা কি? যদি বর্গক্ষেত্রের পরিসীমা হলো একটি বর্গক্ষেত্রে আমরা জানি যে 4টি বাহুই সমান, তাহলে 4 বাহু যদি সমান হয়, প্রত্যেক বাহু ধরে নিয়েছি এ এ এ এ, তাহলে যদি 4টি বাহু যোগ, পরিসীমা মানে 4টি বাহুর যোগফল, তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ, তার মানে হবে 4a। এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। এখন বলছে বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু, তাহলে বৃত্তের পরিসীমা হলো 2πr ডিভাইডেড বাই বর্গের পরিসীমা হলো 4a ইকুয়াল টু, এখন দেখো যদি কাটি তাহলে 2 ভাগকে 2 আর 2 দুগুণ 4, তাহলে লেখা যায় হলো πr ডিভাইডেড বাই 2a। এখন এই 1 নম্বর সমীকরণের সাথে মিল করার জন্য r/a লিখবো আসলে, তাহলে r ডিভাইডেড বাই a ইন্টু, যদি r/a রাখি তাহলে থাকে হলো পাই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখন দেখো r/a এর মান হলো 1/√পাই, তাহলে লেখা যায় 1/√পাই ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন দেখো 1/√পাই ইন্টু এই পাইকে লেখা যায় হলো √পাই ইন্টু √পাই, তাহলে নিচে আছে 2, এই √পাই যদি কেটে যায় লেখা যায় হলো √পাই ডিভাইডেড বাই 2, তাহলে সুতরাং ইজ ইকুয়াল টু লেখা যায় √পাই অনুপাত 2। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 3 নম্বর দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 সংখ্যা দুটি নির্ণয় করো। এই অঙ্ক কিন্তু পরীক্ষা তোমাদের সংক্ষিপ্ত পরীক্ষা অবশ্যই আসার মতো প্রশ্ন। তাহলে বলা হয় দুটি সংখ্যার অনুপাত, ধরে নেব যে মনে করি সংখ্যা দুইটি 3x ও 4x। এখন বলছে এদের লসাগু, তাহলে সুতরাং 3x ও 4x এর লসাগু ইজ ইকুয়াল টু, এখন দেখো 3 আর 4 এর লসাগু হলো 12, আর x এর লসাগু x, তাহলে 3x ও 4x এর লসাগু হলো 12x। এখন বলা আছে লসাগু হলো 180, তাহলে প্রশ্ন মতে লসাগু হলো 12x ইকুয়াল টু 180। দিস ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 180 ডিভাইড বাই 12, সুতরাং x ইজ ইকুয়াল টু, যদি ভাগ করো তাহলে 12 ভাগকে 12, 6, 5 12 60, 15।
এক্স এর মান বের হলো 15। এখন বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা ধরেছি, একটা 3x একটা হলো 4x। সুতরাং প্রথম সংখ্যাটি ধরেছি 3x। 3x ইজ ইকুয়াল টু 3 গুণ 15 ইকুয়াল টু 3 15 45। দ্বিতীয় সংখ্যাটি ইকুয়াল টু 4x ইকুয়াল টু 4 গুণ 15 ইকুয়াল টু 4 15 60। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 4 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা প্রকাশ করো। তাহলে 4 নম্বর সমাধান। 4 নম্বর বলছে, তাহলে ধরে নেব যে মনে করি এখানে বলছে অনুপস্থিত আগে আছে, তাহলে অনুপস্থিত হবে হলো 1 আর উপস্থিত হবে হলো 4। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু এক্স। দেখো তোমাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে এই 1:4 মানে একজন, আর অনুপস্থিত একজন আর উপস্থিত 4। এরা কিন্তু না, আসলে এরা কিন্তু অনুপাত। অর্থাৎ অনুপস্থিত যদি একজন হয় উপস্থিত হবে 4 জন, অনুপস্থিত যদি 2 জন হয় উপস্থিত হবে হলো 8 জন, মানে গুণিতক হারে বাড়বে। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 4x। মোট শিক্ষার্থীর সংখ্যা, এখন বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু x প্লাস 4x জন ইকুয়াল টু 5x জন। এখানে জন লিখে দাও। এখন এখানে প্রশ্ন করছে যে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থী, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সমান, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী, অনুপস্থিত শিক্ষার্থী ছিল হলো একজন আর মোট শিক্ষার্থী ছিল হলো 5x। এর হলো শতকরা মানে 100%। আচ্ছা, এখানে এই 100% কেন লেখা যায়? 100%, এই 100 গুণ পার্সেন্ট মানে হলো 1/100। তাহলে এই 100 যদি কেটে যায় আমাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জন্য এক্স হলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x, মোট শিক্ষার্থী হলো 5x, আর তার 100% শতকরা বানানোর জন্য আমরা 100% লিখলাম। এখন দেখো তাহলে x কেটে যাচ্ছে, এখানে 5 হাতে 5, 5 দ্বিশংশ ইজ ইকুয়াল টু 20%। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 20%। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 5 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 5 নম্বর বলছে, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে মনে করি ক্রয় মূল্য, শতকরার ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য ধরে নিতে হয়। তুমি 100 ধরতে পারো, XYZ যে কোনো কিছু ধরতে পারো। তাহলে মনে করি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এখন বলছে যে 28% ক্ষতিতে, তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে তোমার বিয়োগ হবে, তাহলে 100 বিয়োগ 28 ইকুয়াল টু, তাহলে 8 2 হাতে 1 3 7 এত টাকা। এখন এখানে বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো।
বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য হলো 72 অনুপাত ক্রয় মূল্য হলো 100। তাহলে লেখা যায় 72 ডিভাইডেড বাই 100। যদি কাটাকাটি করো তাহলে 36 দুগুণে 72, 36 দুগুণে 72 আর 50 দুগুণে 100, তাহলে 36 ডিভাইডেড 50। আবার যদি কাটো তাহলে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 25 দুগুণে 50 ইকুয়াল টু 18 ডিভাইডেড 25 ইজ ইকুয়াল টু 18 অনুপাত 25। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 6 নম্বর সমাধান করে দেখাবো। 6 নম্বর বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি দেওয়া 70 বছর, অর্থাৎ পিতার পুত্র দুজন বয়স মিলে 70 বছর আছে বর্তমান বয়স। তাহলে ধরে নেব যে মনে করি পিতার বর্তমান বয়স ইকুয়াল টু x বছর। সুতরাং পুত্রের বর্তমান বয়স, তাহলে দুজনের বয়স সমষ্টি দেখা যাচ্ছে 70 বছর। তাহলে পিতার বয়স যদি x ধরে নিই তাহলে 70 থেকে x বাদ দিলে পুত্রের বয়স বের হয়ে যাবে, অর্থাৎ 70 মাইনাস x বছর। এখন 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল পিতার বর্তমান বয়স ছিল x বছর, তাহলে 7 বছর পূর্বে মানে x মাইনাস 7 বছর। আবার 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল তাহলে পুত্রের বয়স হলো 70 মাইনাস x, তার থেকে আরো 7 বছর আগে মানে মাইনাস 7 এত বছর ইকুয়াল টু, দেখো যদি এখানে 70 থেকে 7 বাদ দিয়ে তাহলে 63 মাইনাস x বছর। এখন বলছে যে 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:2। তাহলে প্রশ্ন মতে x মাইনাস 7 অনুপাত 63 মাইনাস x equal to 5:2. This implies x minus 7 divided by 63 minus x equal to 5 divided by 2. This implies 2x minus 7 দুগুণে 14 equal to 3 পাঁচা 15, 5 5 ছক 30, 31, 31 minus 5 ছক 5 5x is equal to, তাহলে 2x plus 5x equal to 315. This implies আর 14 যোগ হয়ে যাবে প্লাস 14, তাহলে 5 আর 2 যোগ করলে 7x equal to 5 4 9, 1 আর 1 2 আর 3 3। This implies x is equal to 329 divided by 7, 4 সাথে 28, 29 30 31 32 49, 7 সাথে 49। সুতরাং x is equal to 47। তাহলে পিতার বয়স হলো 47 বছর। পিতার বর্তমান বয়স, আমরা পিতার বর্তমান বয়স x ধরেছিলাম, তাহলে x এর মান বের হচ্ছে 47, বর্তমান বয়স ইকুয়াল টু 47 বছর। সুতরাং পুত্রের বর্তমান ধরা হয়েছে 70 মাইনাস x, অর্থাৎ 70 মাইনাস x এর মান হলো 47 বছর ইকুয়াল টু 7 আছে 3, হাতে 1 5, তাহলে 2 23 বছর। এখন বলছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
তাহলে 5 বছর পরে 5 বছর পরে পিতার বয়স হবে। দেখো পিতার বয়স ছিল 47 বছর, আরো যদি 5 বছর পরে হয় তাহলে 5 যোগ হবে, তাহলে 47 প্লাস 5 বছর ইকুয়াল টু, তাহলে 7 5 12, 2 হাতে 1, 5 52 বছর। আবার 5 বছর পরে পুত্রের বয়স হবে, তাহলে পুত্রের বর্তমান বয়স হলো 23 বছর, 23 তার আরো 5 বছর পরে, তাহলে 23 প্লাস 5 বছর ইকুয়াল টু 5 3 8, 28 বছর। এখন বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ইকুয়াল টু, তাহলে 5 বছর পরে পিতার বয়স ছিল 52 বছর, 52 অনুপাত পুত্রের বয়স ছিল 28 বছর ইকুয়াল টু, 2 দ্বারা ভাগ করা হয়, 52কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হলো 26, 26 অনুপাত 28কে 2 দ্বারা ভাগ করলে 14 ইকুয়াল টু, আবার যদি 26কে 2 দ্বারা ভাগ করি তাহলে 13 পাবো, 13 অনুপাত 7। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।